শুভ সকাল। সেটাও আর কেউ নাই? যাই হোক, আমরা আমাদের ক্লাস শুরু করে দিই নাকি? তোমরা দেখবো যে আমাদের যেই কয়টা ক্লাস করতেছি এখনো কিন্তু আমরা টেক্সট বুক ধরিনি, তাই না? আমি কিন্তু প্রথম দিনই তোমাদের টেক্সট বুক পড়াইতে পারতাম। যে আমাদের প্রথম ছিল কি, বিলাসী অপরিচিতা, তারপরে বিলাসী, তারপরে আমার পথ, তারপর মানব কল্যাণ, তাই না? পড়াইতে পারতাম। তারপরে সোনার তরী, তারপরে তোমার বিদ্রোহী কবিতা, তারপরে তোমার প্রতিদান, এগুলো পড়াইতে পারতাম। কিন্তু আমি তোমাদের কিন্তু টেক্সট বই পড়াচ্ছিলাম। কারণ কি বলতো? ছাত্রছাত্রী কম না, ছাত্রছাত্রী বেশি থাকলেও কিন্তু আমি তোমাদেরকে সরাসরি এসে বই পড়াইতাম না। কারণ তোমাকে একটা পড়ালেখার মতন একটা ইমপ্রুভমেন্ট লাগবে নাকি? তোমার মাইন্ডটাকে সেট আপ করা লাগবে। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার মাইন্ডকে সেট আপ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি ভালো কিছু করতে পারবে না। এই যে আমি সবসময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কথা বলি, এটা হচ্ছে কি, বাংলাদেশ তুমি মনে করো এমন একটা দেশ এখানে প্রচুর পরিমাণে রোবট তৈরি করতে পারে। এরা প্রতি বছর একটা মোটা অঙ্কের রোবট প্রডিউস করে। এত উন্নত শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের। এখন তুমি বলবা যে স্যার রোবট কই থেকে তৈরি করে? আমরা তো কোনো রোবট দেখিনি। রোবট চিনো? কোনগুলো বলো তো? না, রোবট হচ্ছে কি কৃত্রিম বুদ্ধি। মানে এরা হচ্ছে কি, তোমার হচ্ছে যন্ত্রতে তৈরি করলো। টার্মিনেটর 3 এই ছবিটা দেখছো, পুরা রোবট। তারপরে তুমি যদি বলতে চাও, যেটা হচ্ছে ইন্ডিয়ান ছবি রোবটের মধ্যে রোবট একটা ছবিরই নাম আছে, দেখছো? ও কিন্তু মানুষ না, তাই না? ইন্টেলিজেন্স মেধাও নাকি, কৃত্রিম বুদ্ধি আছে। এই যে এগুলো কিন্তু রোবট। রোবট সায়েন্স হচ্ছে কি, রোবট সায়েন্স হচ্ছে অনেক কঠিন ব্যাপার। কিন্তু বাংলাদেশ কিভাবে রোবট তৈরি করে? বাংলাদেশ কি করে? তারা রোবট তৈরি করতে পারে না, মানুষকেই তারা রোবট বানায় ফেলায়। এই যে তোমাদের পড়ালেখার যে সিস্টেমের মধ্যে থেকে আসতেছে, তোমাদেরকে এক সময় তারা রোবট বানায় ফেলাবে, তাই না? তোমাদের অনুভূতি থাকবে না, তোমাদের ফিলিংস থাকবে না, তোমাদের চিন্তার গভীরতা থাকবে না। তোমরা রোবটের মতন খালি কতগুলো তোমাদেরকে নির্দেশনা দেওয়া হবে, কতগুলো অর্ডার দেওয়া হবে, তোমরা সেইগুলো শুধু ফলো করবা। এই অর্ডারগুলো আসলে ভালো না খারাপ সেটাও তোমাদের যাচাই করার মতন মেধা শুষে নেবে। তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক ভালো, তারা রোবট তৈরি করতে পারতেছে। অরিজিনাল রোবট না তৈরি করুক, মানুষকেই তারা রোবট বানায় ফেলাচ্ছে, তাই না? এটা বড় একটা দিক না? অনেক বড় দিক। এই দিকটা বাংলাদেশের দিক আছে। কিন্তু আসলে আমাদের উচিত ছিল কি, মানুষকে আরো মানবিক করা, তাই না? মানুষকে আরো স্পর্শকাতর করা, মানুষকে আরো আবেগী করা, মানুষকে মনুষ্যত্ব শেখানো, তাই না? শিক্ষার প্রথম উচিত ছিল যে মানুষকে মনুষ্যত্ব শেখানো, মানুষকে মানবিক করে তোলা। কিন্তু আমরা দিন দিন কি করতেছি, রোবট তৈরি করি। তুমি যা দেখো বাংলাদেশের যে ভালো ভালো কলেজগুলো আছে, প্রথম দিনে এসে পড়ালেখা শুরু করছে, পড়ো 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 পড়ো, প্রথম দিন থেকে। তাদের উদ্দেশ্য লক্ষ্য কি, আমাদের এই কলেজ থেকে ধরো যদি 500 জন পরীক্ষা দেয়, 500 জনের মধ্যে যদি 500 জনই পাস করে, এর মধ্যে যদি 450 A+ পায়, আমাদের কলেজের নাম কি হবে? উজ্জ্বল হয়ে যাবে। তাদের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে তাদের প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করা। কিন্তু তারা ভাবতেছে না যে আমার এই যে 450 বা 550 লোক যে বের হচ্ছে, এদের ভবিষ্যৎ কি। যেটা হচ্ছে কি, এই যে মানুষ তৈরি, যে শিক্ষকদের কি বলা হয়, মানুষ তৈরির কারিগর, তাই না? কিন্তু আমাদের বাংলাদেশ শিক্ষকরা হচ্ছে রোবট তৈরির কারিগর। তারা রোবট বানাচ্ছে। যে পড়ালেখা, এখন আমি তোমাদের কালকে বলছিলাম যে এত ভালো শিক্ষিত হয়ে লাভ কি হচ্ছে? তারা তো দুর্নীতি পরায়ণ হচ্ছে। যেখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে বিশ্ববিদ্যালয়, না? সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি যখন রিকমেন্ড চাচ্ছে যে আমাকে এই পোস্টটা দেওয়া হোক, তার মানে কি হচ্ছে, সে একটা নেতার কাছে সুপারিশ করতেছে যে আমাকে ভিসি হিসাবে নিয়োগ দেওয়া হোক, তাই না? তার মানে কি, একজন শিক্ষক যখন একজনের চাচ্ছে, ফেভার চাচ্ছে, তার মানে দেখা যাবে বাংলাদেশের কি হচ্ছে, মেধা শূন্য হয়ে গেছে, বাংলাদেশের ব্যক্তিত্ব শূন্য হয়ে গেছে। এজন্যই একজন ভিসি যায় একজন প্রভাবশালী বা একজন রাজনৈতিক নেতার কাছে ফেভার যাচ্ছে, তাই না? কিন্তু উচিত ছিল কি, সেই ভিসিকে তার যোগ্যতা অনুযায়ী জাতি তাকে একটা বিশ্ববিদ্যালয়ে সেট করবে, তাই না? তাহলে সে তোমাদেরকে একটা শিক্ষা দিবে, যে শিক্ষাটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে।
কিন্তু তোমাদের কি করা হচ্ছে, রোবট তৈরি করছে। যাই দেখো, আমি নাম বলবো না, এই কলেজগুলোর নাম বলা উচিত না, যে কলেজগুলো আর কি এখন নামি দামি কলেজ, তারা প্রথম তাদের যদি কোনো স্টুডেন্টদের সাথে তোমার পরিচয় থাকে, তাদের সাথে কথা বলবা, তারা প্রথম দিন থেকে পাঠ্য বই পড়ানো শুরু করে দিচ্ছে। কি সিচুয়েশন কি তাদের কোনো দরকার নেই। আবার তাদের কাছে ভর্তি হচ্ছে কিন্তু যারা A+ পাইছে তারা, তাই না? তাদের কাছে ভর্তি হয়েছে যারা A+ পেয়েছে তারা কিন্তু ওই যে A+ থেকে যারা একটু ফ্ল্যাকচুয়াল করছে তাদের কেউ নিবে না, একবারে গোল্ডেন প্লাস হলে প্লাস। তাহলে এরা প্রথম থেকে পড়াশোনা, কিন্তু এদেরকে পড়াচ্ছে ভালো কথা, রেজাল্ট ভালো করাচ্ছে, কিন্তু মানবিক দিক দিয়ে কোনো দিক দিয়ে তাদেরকে আর প্রসারিত করতেছে না, উন্নত করতেছে না। আর আমার উদ্দেশ্য লক্ষ্য কি জানো, একজন ভালো স্টুডেন্ট না হোক, ভালো মানুষ হোক। ভালো মানুষ খুব দরকার, খুব দরকার এই বাংলাদেশে, মানে পৃথিবীর জন্য ভালো মানুষ খুব দরকার। সবাই কেমন জানি স্বার্থপর হয়ে গেছে, সবাই লোভী হয়ে গেছে, সবাই মানে এমন একটা ভাব যে কাজ করবো না, হিসাব দিতে রাজি নাই, বিনা হিসাবে বেহেদ চাই, এরকম একটা অবস্থা। মানে হিসাব দিবে না কিন্তু ফেভার নিবে, এই কষ্ট করবে না, পরিশ্রম করবে না, কিন্তু ফল খাবে, তাই না? তো এইগুলো থেকে আমি চাচ্ছিলাম কি তোমাদের মধ্যে, তোমরাও তো একটা কি বলো, একটা ভোল্টেজিং এর মধ্যে থেকে এইখানে আসতো। আমি কিন্তু তোমাদের এই যে এখানকার যে শিক্ষা ব্যবস্থা বা যে পদ্ধতিতে হয়, এটা কিন্তু আমি কোনো দিক দিয়েই সাপোর্ট করি না, সত্যি কথা বলতে। কারণ তোমাদেরকে প্রাইভেট পড়ানোর জন্য প্রলুব্ধ করা হচ্ছে, তাই না? ক্লাসের চেয়ে প্রাইভেটে আসার জন্য তোমাদেরকে বেশি প্রলুব্ধ করা হচ্ছে, এবং যারা এই দিচ্ছে তাদের কি হচ্ছে, তোমাদেরকে রোবট করে ফেলাচ্ছে, যে এটা কালকে মুখস্থ করে আসবি, এটা করবি, তাই না? এই যে মুখস্থ করার প্রক্রিয়া কি হচ্ছে, তোমার মেধাকে আরো ক্রাফট করে দিচ্ছে। তোমার মেধার স্ফুরণ হবে কি, তোমার মেধাকে আরো তারা বন্ধ করে দিচ্ছে, ডুল করে দিচ্ছে, ভোতা করে দিচ্ছে। কারণ শিক্ষার ব্যবস্থা কি, তোমাকে যে পড়ালেখানো করা হচ্ছে কি, তোমাকে একটা সমস্যা দেওয়া হবে। যারা ফিজিক্স করছো, ম্যাথ করছো, তারা দেখবা একটা তোমাকে উদাহরণ দিয়ে রাখছে না, প্রথমে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, তারপরে উদাহরণের পরেই কিন্তু তোমাকে ম্যাথগুলো দিচ্ছে, অঙ্কগুলো দিচ্ছে, তাই না? তার মানে উদাহরণগুলো তুমি কি বুঝলা, তারপরে তুমি এসে সমস্যাগুলো সমাধান করবা। এই সমাধান করার জন্য তোমার মাথায় যে চিন্তা করতে হবে, এই চিন্তাটাই তোমার কি করবে, মেধা বৃদ্ধি করবে। কিন্তু আমরা কি করতেছি, আমরা তোমাকে চিন্তা করার সুযোগই দিচ্ছি না। যারা প্রাইভেট পড়াচ্ছে, তুমি একটা আটকে গেছো, স্যার এখানে আমার সে সরাসরি তোমাকে সে অঙ্কটা করে দিচ্ছে, তাই না? তোমাকে চিন্তা করার সুযোগই দিচ্ছে না। তোমরাও পায়া বসছো, আমার কি চিন্তা করার দরকার, আমার তো প্রাইভেট টিউটর আছে, আমার তো গাইড আছে, আমার একটু সমস্যা হইলে আমি গাইডে দেখবো, না হলে প্রাইভেট স্যারের কাজ করবো, তাই না? কিন্তু উচিত ছিল তোমার চিন্তা করে, আমি যেখানে আটকে গেছি বা যেখানে আমি অফ হয়ে গেছি, সেখান থেকে আমি কিভাবে বের হয়ে আসবো, এখানে আমাকে চিন্তা করে, আমাকেই চিন্তা করে বের করতে হবে। ধরো তুমি নদীতে বা কোনো একটা দুর্গম পথে গেছো, ধরো একটা জঙ্গলে গেছো, সেখানে যদি তুমি কোনো বাধার সম্মুখীন হও, সেখানে কি তুমি কোনো গাইড পাবা, সেখানে কোনো টিচার পাবা? সেখানে তোমাকেই সারভাইভ করা লাগবে, তাই না? এখন তোমার মেধার যদি স্ফুরণ না হয়, তোমার মেধার যদি প্রকাশ না ঘটে, তুমি কিন্তু সেই বিপদ থেকে পরিত্রাণ পাবা না। এজন্য তোমার মেধাকে তোমাকেই কি করতে হবে, জাগরণ করতে হবে। এটা সহায়ক ছিলাম আমরা সহায়ক থাকা সত্ত্বে কি করছে, আমরা টিচাররা তোমাদেরকে আরো বিপদের মুখে নিয়ে যাচ্ছি। এটা তোমরা এখন বুঝবা না, কিছুদিন পরে বুঝবা যে আমাদের টিচার আমাদের কতটা বিপদে নিয়ে গেছে। এখন এখানে আরেকটা উদাহরণ দিতে পারি, যেটা হচ্ছে কি, দেখবা অনেক সময় ছোট শিশু যখন মা ভাত খাওয়ায়, শিশু পেট ভরে গেছে, শিশু কিন্তু খাচ্ছে না, মা কিন্তু জোর করে আরেকবার খায়, এক লোকমা, তাই না? কিন্তু এটা মার উদ্দেশ্য, লক্ষ্য কিন্তু ভালো, সে চাচ্ছে আমার শিশুর পেটটা ভরুক, তাই না? কিন্তু সে নিতে পারতেছে কিনা এটা মা কিন্তু বুঝতেছে না, তাই না? আর আমাদের শিক্ষকদের ভুলটাও এখানে, যে আমি যেইভাবে পড়াচ্ছি, তারা কি করতেছে, তারা বললাম না তোমাদেরকে, যারা এই বাণিজ্যিক, মানে পড়ালেখাটা বাণিজ্যিক করে ফেলছে পুরা, যে তোমাদেরকে স্টুডেন্ট হিসেবে দেখে না, যারা প্রাইভেট পড়ে স্টুডেন্ট হিসেবে দেখেন, তারা দেখে 500 টাকার নোট বা 1000 টাকার নোট। আমি এদেরকে গ্রাফ করতে পারলে কি হবে, বছরে যদি যে 500 টাকা নেয়, বছরে সে কত টাকা ইনকাম করবে? প্রতি মাসে যদি 500 টাকা হয়, বছরে সে 6000 টাকা ইনকাম করবে, তাই না? এই 2 বছরের কথা হবে 12,000 টাকা ইনকাম করবে, ধরো প্রায় যারা কলেজে আছে। আর যারা তোমার ধরো যদি প্রথম থেকে 6 থেকে 10 পর্যন্ত পড়ো, তাহলে এইটা আরো বেড়ে যাবে, 30,000 টাকা হয়ে যাবে, তাই না? কিন্তু এই যে টাকার বিনিময় নিয়ে, বাবা টাকা নেই, সমস্যা নাই, টাকা নিচ্ছিস নে, কিন্তু আমার মেধার বিকাশ হচ্ছে না কেন?
তোমাদের গার্ডিয়ানরা কিন্তু প্রশ্ন করার কথা এই সব টিচারদেরকে, স্যার আমি আপনাকে 6 মাস ধরে আপনার কাছে আমার সন্তানটাকে পড়াচ্ছি, আমার সন্তানের ডেভেলপ কোথায়, প্রোগ্রেস কোথায়, এ তো দেখি যে লাউ সেই কদু হয়ে আছে। তোমাদের গার্ডিয়ানরাও কিন্তু কখনোই প্রশ্ন করে না যে কারণ গার্ডিয়ানরা কেন প্রশ্ন করতেছেন, এখানে সবচেয়ে জাতীয় সমস্যা হচ্ছে কি জানো, আমাদের জানার গভীরতা কম। তোমাদের যেমন জানার গভীরতা কম, তোমাদের গার্ডিয়ানও জানার গভীরতা কম। এজন্য তারা প্রশ্ন করতে পারতেছে না স্যারকে, তোমরাও বুঝতেছো না স্যার আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। আজকে তোমরা যেখানে এসে উপস্থিত হয়েছো না, এখানে তোমাদের কিন্তু অনেক জানার জায়গা ছিল, জানতে হতো, তারপরে তুমি এখানে আসতো, তাই না? তুমি 6 পরে আসছো, মানে শিশুর থেকে যদি আমি প্রাইমারি বাদ দিলাম, প্রাইমারি তোমাদের প্রাইমারি ওটাই, তাই না? ওটা তোমাদেরকে ক খ সরে সরা পড়ালেখার সিস্টেমটা বুঝেছে। যখন জ্ঞান আহরণ করা শুরু করছো তুমি 6-এর পর থেকে, তাই না? সেখান থেকে 6, 7, 8, 9, 10 এই যে তোমার 5টা ক্লাস পড়ে আসছো, এখান থেকে তোমাদের জানার জায়গাটা অনেক বড় হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু জানার জায়গাটা তোমাদের কি অনেক কম, অনেক কম। এর দোষ কিন্তু তোমাদের না, শুধু এই যে শিক্ষা ব্যবস্থার, এই যে এই টিচারদের। এখন কালকে আবার বলবা স্যার আপনি তো বললেন স্যারদেরকে শিক্ষকদেরকে যে অবমাননা করে স্টুডেন্টরা বের করতেছে, এটাও তো তাহলে ভালোই, তো আমাদেরকে ভুল করাইছে, আমরা এখন প্রতিশোধ দিব না, বলতে পারো। কিন্তু ব্যাপার হচ্ছে প্রতিশোধের বিরুদ্ধে যদি তুমি প্রতিশোধই নাও, তাহলে তোমার মধ্যে মানবিকতা কি থাকলো, তাই না? যদি তুমি ঘাতের বিরুদ্ধে আঘাতের বিরুদ্ধে প্রতিঘাত করো, তাই না, তাহলে তোমার মধ্যে আর কিসের মধ্যে কি থাকলো তফাৎ? তুমি আঘাত করছে, তোমাকে নষ্ট করছে, তোমাকে খারাপ করছে, কিন্তু তোমাকে কি করতে হবে? আমিও তার কষ্ট দিতে পারি না, যদি তুমিও তাকে কষ্ট দাও, সেও কিন্তু আর একটা সুযোগ পেলে তোমাকে আবার কষ্ট দিবে, তাই না? তাহলে কি এই প্রক্রিয়া দিন দিন চলতেই থাকবে। এই জন্য ক্ষমা মহৎ, তাই না? ক্ষমা করা মহৎ। ক্ষমা যাদের করতে হয়, ক্ষমা করার জন্য বড় হৃদয় লাগে। আমরা কোথায় ছিলাম যে আমি তোমাদেরকে কেন টেক্সট বই পড়ালাম না, তাই না? টেক্সট বই পড়ালাম না এজন্যই যে আমরা যখন কলেজে আসছি, কলেজের এনভায়রনমেন্ট সম্পর্কে তোমাদের কিন্তু সেই ধারণা যেমন ছিল, এটা কিন্তু আগে বুঝতে হবে, তাই না? আজকে দেখো কলেজে দিন দিন তোমাদের, আমি যতই আমি এত লেকচার দিচ্ছি তোমাদের কিন্তু এখনো ভিতর থেকে একটা বিবেকের উদয় হচ্ছে না। প্রত্যেক দিন দেখো নতুন নতুন আসতেছে, কেউ না আসে, কেউ কিন্তু কন্টিনিউ করতেছে না, কেউ আসতেছে কেউ চলে যাচ্ছে, কেউ আসতেছে কেউ চলে যাচ্ছে, তাই না? কন্টিনিউ করতেছে না। তার মানে কি তোমাদের এই যে আমার লেকচারগুলো কিন্তু তোমাদের মনোভূত হচ্ছে না। কারণ কি জানো, এগুলো তোমরা শুনতেছো যে স্যার বলতেছে, স্যার থেকে শুনতেছো। এটা যদি আমি অন্য কেউ হয়তো তোমরা শুনতে তো এই ফাইল ফেতলা আমার শোনার দরকার নেই, তাই না? তোমাদের এই জায়গাটা হচ্ছে জ্ঞানের জায়গাটা, ভালো জায়গাটা শোনার মতন যে ধৈর্য দরকার, সেই ধৈর্যটাকে নষ্ট করতে হয়েছে। এই ধৈর্য না থাকলে তুমি কিন্তু কখনোই ভালো কিছু করতে পারবে না। সাকসেস কি ঠাস করে চলে আসবে? সফলতা কখনোই ঠাস করে চলে আসে না। সফলতা হইতে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আর এই পরিশ্রম নিরবচ্ছিন্ন পরিশ্রম করা লাগবে। তুমি যদি একবার ব্যর্থ হও, একবার ব্যর্থ হয়ে পড়ে থাকলে হবে না, থেমে গেলে চলবে না। আব্রাহাম লিঙ্কন চিনো? ওই যে তোমাদের স্যারের প্রিন্সিপাল স্যারের ওখানে একটা বড় একটা চিঠি লেখা আছে, সেই চিঠিটা সে কাকে লেখছে? প্রধান শিক্ষককে লেখছে। সে কিন্তু ইউএস প্রেসিডেন্ট, তাই না? আর সে তার প্রধান শিক্ষককে লেখছে, আমার ছেলেকে আপনি মানবিক করে গড়ে তুলবেন, তাকে বুঝাবেন যে $1 কুড়িয়ে পাওয়ার থেকে $5 কুড়িয়ে পাওয়ার থেকে $1 অর্জন করা অনেক গুরুত্বপূর্ণ, অনেক মহত্বের কাজ, তাই না? দুর্নীতি করে পাশ করার চেয়ে ফেল করা অনেক ভালো। এটা বুঝাবেন। প্রত্যেকটা মানুষের মধ্যেই আবেগ আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই কি আছে? একটা ভালো মানুষ আছে। আবার প্রত্যেকটা ভালো মানুষের মধ্যেও একটা খারাপ মানুষ আছে। তাকে এটা বুঝাবেন, তাকে আবেগ বুঝাবেন, তাকে মানুষের প্রতি কি হতে বুঝাবেন? নমনীয় হতে বুঝাবেন। আর যারা কঠোর আছে তাদের প্রতি কঠোর হতে বুঝাবেন, তাই না? তাকে শাসন করবেন, তাকে শিক্ষা দিবেন, কখনো আদর করবেন না, সোহাগ করবেন না। কারণ সোহাগ করলে কি হবে? তার শিক্ষার জায়গাটা কমে যাবে, তার মধ্যে অলসতা আসবে, তাকে অলসতা দেওয়া যাবে না। তাহলে এখান থেকে দেখো। আর এরপরেও হচ্ছে কি, আমাদের এই দেশে এখন দেখবো সবচেয়ে যারা মুখে বেশি কথা বলতে পারে না, মানে চাপাবাজি মারতে পারে না, এদেরই জয় জয়কার, তাই না? সবখানে দেখবা এদের জয় জয়কার।
আর যে নীরবভাবে চিন্তা করতেছে তাকে কেউ গুরুত্ব দিবে না, যে মানে মুখ দিয়ে জয় করতে পারছে তাকেই জয় জয় করতেছে। এজন্য তোমার জীবনানন্দ দাশ, চিনো জীবনানন্দ দাশ, বাংলাদেশের কবি, সে একটা কবিতা লেখছে, অদ্ভুত এক আধার এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি চোখে দেখে আজ তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। ব্যাপারটা বুঝলা? এই যে তোমাদের বই দিচ্ছে, এটা কিন্তু শুধু মুখস্থ করার জন্য, আমি বারবার বলছি এটা কিন্তু মুখস্থ করার জন্য দেন। এর অন্তর্নিহিত ভিতরের কাহিনী কি, কবিরা কখনো তোমাকে কিন্তু ঘটনা সামনে তুলে দিবে না। কবির কথা কিন্তু প্রত্যেকটা কথায় মানে হেয়ালি বলা থাকবে, এবং এই হেয়ালি তোমাকে বুঝতে হবে যে কবি আসলে এটা কি বলছে। অদ্ভুত এক আধার এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি চোখে দেখে আজ তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। অদ্ভুত আধার, যেখানে অন্ধরা সবচেয়ে বেশি চোখে দেখতেছে। এই অন্ধকারা যা দেখবা তোমাদের সমাজে, একজন জ্ঞানীর যে দাম নাই, একজন প্রভাবশালী অর্থবান সে টাকা যেভাবে ইনকাম করুক, দুর্নীতি করে করুক, যেভাবে চুরি করে করুক, ডাকাতি করে করুক, তার মূল্যায়ন সবচেয়ে বেশি। তাকে কি করছে সমাজের, তাকে কোথাও বিচারকের কি হচ্ছে, বিচারের আসন দিয়ে বিচারকের আসন দেওয়া হচ্ছে, তাই না? তাকে সমাজের কোথাও একটা বসার জন্য বিচারকের আসন দেওয়া হচ্ছে, কিন্তু যে জ্ঞানী তাকে কিন্তু মূল্যায়ন করা হচ্ছে না। তাহলে এই যে অদ্ভুত আধার, ওই যে সে কিন্তু অন্ধ, যাকে বিচারক বোঝাচ্ছে, যে দুর্নীতি করে ডাকাতি করে চুরি করে টাকা ইনকাম করছে, সে কি চোখ খোলা তার? সে তো অন্ধই, তাই না? সেই অন্ধকে এত মূল্যায়ন দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে সেই অদ্ভুত আধার। আর এই কবি বলে গেছিল, এটা অনেক আগে বলে গেছিল, বললাম না কালকে বলছিলাম, কবিটা কি ভয়েস অফ গড, তাই না? বিধাতার প্রতিধ্বনি। তারা এগুলো বুঝতে পারে কখন কি হবে। আর এই অদ্ভুত আধারে আমাদের এখন তো ছেয়ে গেছে চারিদিকে, আমাদের চারিদিকেই অদ্ভুত আধার, চারিদিকে অদ্ভুত আধার। আর এটার এই আধার থেকে বের হইতে হলে বুঝছো, একটা স্টেমিনা লাগবে, একটা শক্তি লাগবে। সেই স্টেমিনা শক্তিটা তোমাদের লাগবে, যে আমরা এই আধারের মধ্যে থাকতে চাই না, এই আধার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। একটা তারুণ্য লাগবে। রবীন্দ্রনাথ বলছিল, ওরে সবুজ ওরে আমার কাঁচা, আত্মরাদের ঘামের তুই বাঁচা। তোমাদের সুকান্ত ভট্টাচার্যের দেখবা কবিতা আছে 18 বছর বয়স, এখানেও দেখবা নতুনত্বের মানে তারুণ্যের জয় জয়কার। আর তরুণ কারা তোমরা, তাই না? এই যে আধার থেকে বের করা জন্য তোমাদের কাজ করতে হবে। কিন্তু তোমরা তো আসলে আধার কোনটা আর আলো কোনটা সেটাই তো জাস্টিফাই করতে পারো না। তাহলে কোন দিকে যাবো তোমরা? আর এর জন্য তোমাদেরকে জানতে হবে। আর কালকে বলছিলাম কি, জ্ঞান কি করতে হবে, তোমার কাছে একবার পরিচিত চলে আসবে না। কোথার থেকে এরকম না যে আমি কিছু খেয়ে ফেললাম, জ্ঞানের একটা বই খেয়ে ফেললাম বা একটা বইয়ের লাইব্রেরি খেয়ে ফেললাম আর আমার মধ্যে জ্ঞান চলে আসলো। জ্ঞান তোমার মধ্যে ধীরে 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 রোপিত হবে, অঙ্কুরিত হবে, তাই না? আর এই অঙ্কুরিত হওয়ার জন্য তোমার কি লাগবে? একটা পরিবেশ লাগবে, একটা এনভায়রনমেন্ট লাগবে, তাই না? তাহলে আমি চাচ্ছি তোমরা যাতে রোবট না হও। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা তার সাথে তাল মিলিয়ে বের হওয়ার পরে একটা রোবট না তৈরি হও। তোমাদের মধ্যে মানবিক চিন্তা থাকুক, তোমাদের মধ্যে আবেগ থাকুক, অনুভূতি থাকুক, তাই না? এগুলো সবটা মানুষের মধ্যে থাকবে। আর কাল কি বলছিলাম, প্রত্যেকটা মানুষ থেকে ভিন্ন, প্রত্যেকটা মানুষের চয়েস থেকে ভিন্ন, তাই না? প্রত্যেকের মধ্যে ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। কারো সাথে কারো মিল থাকবে না, টেস্টের জায়গায়, চয়েসের জায়গায়, দেখার জায়গায়, অবলোকনের জায়গায়, তাই না? আর এই ভিন্নতাকে আমাদের বজায় রাখতে হবে, আমাদের এক করা যাবে না। এটা তার ব্যক্তিগত অধিকার, তাই না? আমি পারি, আমার কোনো ইখতিয়ার নাই তোমার টেস্টকে বা তোমার চিন্তা ভাবনাকে চেঞ্জ করার, তাই না? তোমার চিন্তা ভাবনার মধ্যেও একটা ভালো কিছু থাকবে, আমার চিন্তা ভাবনার মধ্যে একটা ভালো কিছু থাকবে। তারপরে হচ্ছে কতগুলো সাধারণ ভালো থাকা, তাই না? সেই সাধারণ ভালোগুলো, যেমন চুরি করা, কোনো জায়গায় কি ভালো আছে? কোনো জায়গায় লেখা আছে চুরি করা ভালো? কোনো জায়গায় লেখা আছে যে স্বার্থপরতা করা ভালো? কোনো জায়গায় কি লেখা আছে যে কাউকে ঠকানো ভালো? এগুলো হচ্ছে সাধারণ কমন সেন্স, তাই না? এগুলো সবার কমন থাকতেই হবে। তারপরে কথা হলো কি, যেটা হচ্ছে কি, যদি তুমি শান্তি চাও,
তাই না? এই যে সচ্ছলতা, যারা দুর্নীতি করে টাকা ইনকাম করছে বা যেভাবেই হোক, তাদের মধ্যে সচ্ছলতা থাকলেও কিন্তু শান্তি থাকতেছে না। যদি তুমি শান্তি চাও, শান্তি তুমি কিন্তু একাই থাকতে পারবে না। শান্তি হলে কি হবে? তোমার চারপাশে সবাইকে সুখী রাখতে হবে, তাই না? তাহলে তোমার শান্তিটা পরিপূর্ণ হবে। তা না হলে তোমার শান্তিটা কখনোই পরিপূর্ণ হবে না। মানুষের জীবনের প্রথম এবং প্রধান উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে শান্তি পাওয়া, তাই না? এই যে মানুষ তোমার পড়ালেখা করতেছো, তোমার বাবা মা টাকা ইনকাম করতেছে কিসের জন্য? শান্তির জন্য। যে শান্তিটা কিন্তু টাকা পয়সার মধ্যে শান্তি আছে, প্রভাব প্রতিপত্তির মধ্যে শান্তি আছে। এই যে ধরো বাংলাদেশে একটা অভ্যুত্থান হইল না, যেরকমই অভ্যুত্থান হোক, একটা অভ্যুত্থান হয়েছে, এই যে যারা প্রভাব প্রতিপত্তি ছিল, কি পাওয়ার, তাই না? একটা বললে একটা বাংলাদেশ পুরো নিস্তব্ধ হয়ে যেতে, এমন এমন ব্যক্তি, তাই না? তাদের অবস্থা কি? কেউ পালাচ্ছে, কেউ মায়ের খাচ্ছে, কি অবস্থা তার, কেউ কেউ ভুলতেছেই না। কি লাভ? যতটুকু সুখ করে আসছিস এখন তো সেরকম ভাবেই পদানত হচ্ছিস, তাই না? অতএব তারা যদি এই প্রভাবটা না খাটায়, মানুষকে ভালোবাসতো, মানুষকে ভালোবাসা দিত, তাহলে মানুষ কিন্তু যতই কেউ অন্যায় করুক তার বিরুদ্ধে এইভাবে কেউ করতো না, তাই না? তাদেরকে এই জন্য আমাদের মানবিক দিকগুলো দেখতে হবে, তাই না? তা যাই হোক, আমরা প্রথমে যে টেক্সট বই পড়লাম না, এজন্যই যে আমাদের একটা ইমপ্রুভমেন্ট লাগবে। এখন তার চেয়েও বড় কথা হচ্ছে কি, আমাদের স্টুডেন্ট কিন্তু দুই পাশতেই কমতে আসে, তাই না? তা আমি মনে করছি, আমি কিন্তু এই যে এদের ব্যাচের আগের ব্যাচের সাথে যখন ছিলাম, তখন একটা পিকনিক করছিলাম। আমরা সবাই এখানে এসে আমরা এখানে অর্ডার করছিলাম, অর্ডার করে আমাদের একটা ছোট একটা প্রোগ্রাম করছিলাম। প্রোগ্রামের পরে আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে গেছিলাম। আমি মনে মনে চাচ্ছি কি, তোমাদেরও এরকম একটা যদি আমরা ব্যবস্থা করি, তাহলে তোমাদের সবাই উপস্থিত থাকলো, আমরা কিছু চাঁদা দিয়ে আমরা একটা আপাতত একটা পিকনিকের মতন করলাম, সবার সাথে সবাই ইন্ট্রোডিউস হইলাম, পরিচয় হইলাম, তাহলে আমাদের কলেজে আসা ভালো লাগে, তাই না? কলেজ শিক্ষা গ্রহণ করার জন্য যে একটা তারুণ্য লাগবে, যে ইচ্ছা লাগবে, সেই ইচ্ছাটা জাগবে। কারণ আমি মনে করি কি, আমি যেমন বলছিলাম, আমি স্কুল লাইফেও কিন্তু স্কুলে খুব কম গেছি, আর কলেজে তো বললাম 1.5 দিন কলেজ করছি, তাই না? তো এই যে আমি আমার থেকে বুঝি, ব্যক্তিগত ব্যাপার বুঝি, যে একদিন যদি আমি কলেজে স্কুলে না গেছি, পরের বার মনে হয়েছে আর কার সাথে যাবো, কেমন যাবো, কেমন একটা অসংকোচ চলে আসে, লজ্জা লাগে যে কার সাথে কথা বলবো, হ্যান বলবো, তাই না? আমার কিন্তু স্কুলের তেমন কোনো বন্ধু বা ছিল না, তাদের সাথে যে আমি ফ্রি মাইন্ডে কথা বলছি, এরকম কেউ ছিল না। এজন্য আমার স্কুলটা কি লাগতো? বিভীষিকা লাগতো। কিন্তু তোমাদের কিন্তু এরকম বিভীষিকা হওয়া যাবে না। তোমাদের সবার সাথে সবার একটা বন্ধুত্ব বরণ করতে হবে, তাই না? এখানে তোমরা দুষ্টামি, আমি বলতেছি না তোমাদেরকে একেবারে সই শুদ্ধ মানুষ হয়ে থাকা লাগবে, এরকম না। তোমাদের তারুণ্য যেরকম আছে সেরকম থাকা লাগবে, তোমাদের মধ্যে দুষ্টমি থাকবে। দুষ্টামি আর অসভ্যপনা দুটার মধ্যে কিন্তু তফাৎ আছে, হার্ড ডিফারেন্স। দুষ্টমি আর অসভ্য, এটার মধ্যে তফাৎ আছে। এটাও বুঝতে হবে দুষ্টমি কাকে বলে আর অসভ্য কাকে বলে, অসভ্যতা কাকে বলে, তাই না? অসভ্যতাকে কখনোই সাপোর্ট করা যাবে না, কিন্তু আমি দুষ্টমিকে সাপোর্ট করি, কারণ করবাই, এটাই স্বাভাবিক, তাই না? আর তুমি দেখবা যারা জিনিয়াস, যারা একটু প্রতিভাবান, তারা একটু দুষ্ট প্রকৃতির হয়েই থাকে, এরা হবেই। কারণ আমরা যেভাবে চিন্তা ভাবনা করি, ওরা সেভাবে চিন্তা ভাবনা করে না, ওরা অন্যভাবে চিন্তা ভাবনা করে। ওরা চায় যে আমার মস্তিষ্কটাকে সুস্থ থাকা লাগবে, আমার মস্তিষ্কটাকে ফিউরিয়াস ফাস্ট থাকা লাগবে। এর জন্য আমার কি করতে হবে? সবসময় মস্তিষ্ক কাজে লাগাইতে হবে। দুষ্টুমি রেখে আমার মস্তিষ্ক কি রিফ্রেশমেন্ট দিতে হবে, তাই না? তুমি যদি মস্তিষ্ককে রিফ্রেশমেন্ট না দাও, তাহলে তোমার মস্তিষ্ক ভালো কাজ করবে না। এই যে তোমার যদি আমরা রাতে না ঘুমাই, তাহলে আমাদের কাজটা ভালো হবে, আমরা কাজ ভালো মতন করতে পারবো না। আমাদের শরীরেরও একটা রিফ্রেশমেন্ট আছে, তাই না? সব কিছুর একটা রিফ্রেশমেন্ট আছে। এখন এই যে তোমরা, আমি কথা বলি, তোমরা মানে পুতুলের মতন শুনো, ছুটি হয়ে চলে যাও, তাই না? তো এই জায়গাটাতে কি হবে? এখন এইখানে কমিউনিকেশন কিন্তু উভয় পক্ষ থেকেই হওয়া উচিত। আমি কিছু বলবো, তোমরা কিছু বলবা, কিন্তু তোমরা কিছুই বলো না। স্যারকে বলো, স্যার এই যে আপনি যেটা বললেন, আমার কথা যে সব বুঝতেছ, এটাও কিন্তু আমি বুঝতেছি, তোমরা বুঝতেছো না সব কথা, শুধু বোঝার ভান ধরে আসো, তাই না? তো এখানে তো বলতে হবে। আমি তো তোমাদেরকে বললাম এরকম না, তোমাদের এই ক্যারেক্টারগুলো চেঞ্জ করা লাগবে, যে আমি যেটা না বুঝছি সেটা বোঝার বান ধরে থাকবো না। আমাকে অবশ্যই সেখানে বলতে হবে, স্যার আমি এটা বুঝতেছি না। আর আমার দায়িত্ব হচ্ছে তোমাকে 100 বার বোঝানো। তুমি বারবার বলবা যে আমি বুঝি নাই,
আমাদের একজন টিচার ছিল, এরকম কথা বলতো যে খুব ভালোভাবে বুঝাইতো, বুঝানোর পর বুঝছো কেউ, যদি কেউ না বলতো ঠিক আছে আবার বুঝাইতো, আবার যদি না স্যার আমি এখনো বুঝিনি, ঠিক আছে আবার সে বুঝাতো, আবার যদি বলতো স্যার আমি এখনো বুঝিনি, ঠিক আছে আবার সে বুঝাতো, একটু বিরক্ত সহকারে না এবং মনোযোগ সহকারে সে বুঝাতো। যদি যখন বলা হয়তো আমি বুঝেছি, তাহলে ঠিক আছে, তারপরে বলতো ঠিক আছে এখন তুমি আমাকে বুঝাও। এটাই কিন্তু সিস্টেম। তুমি ধরো এই যে বই পড়বা যখন, তখন এমনভাবে বইটা পড়বা যেটা হচ্ছে আমাকে কালকে ক্লাসে যায় এটা স্যারকে বুঝানো লাগবে বা অন্য স্টুডেন্টকে বুঝানো লাগবে। তুমি যখন কাউকে বুঝানোর অভিপ্রায়ে বই পড়বা তখন তুমি কিন্তু সব খুঁটিনাটিগুলো তোমার চোখে পড়বে যে এটা এটা এটা, কারণ এটা দিয়ে প্রশ্ন করতে পারে, এটা দিয়ে প্রশ্ন করতে, তুমি অনেক সতর্ক সহকারে বইটা পড়বা, তাই না? এজন্য পড়ার চেয়ে কাউকে বুঝানো কিন্তু অনেক কষ্ট। আমি তোমাদেরকে বলছিলাম, আমি তোমাদেরকে যদি একটা অক্ষর বুঝাতে চাই তাহলে আমার 10টা অক্ষর কিন্তু আগের থেকে স্টাডি করে আসা লাগবে, তারপরে আমি তোমাদেরকে একটা অক্ষর বুঝাতে পারবো। হাতির গল্প পড়ছিলা? 6 অন্ধ হাতিকে দেখতে আসছে, একটা বড় হাতি, তো অন্ধ তো, তারা তো চোখে দেখে না, কেউ লেজের দিয়ে গেছে, কেউ সুরের দিয়ে গেছে, কেউ পেটের দিয়ে গেছে, তো একজনকে বলছে হাতি কেমন, ওটা হাতি হচ্ছে চিকুন, মাঝখানে চুল আছে, যা লেজ ধরছে সেটা হচ্ছে এরকম, আর একজন সে সুর ধরছে হাতি কেমন, একটা বড় পাইপের মতন একটা ইয়ে আছে, এটা কেউ বলছে কি হাতি কেমন, যে পেট ধরছে ঢোলের মতন একটা ইয়ে আছে। তার মানে কি, সবাই আংশিক জিনিস দেখতেছে, তাই না? পূর্ণাঙ্গ হাতি কেউ দেখতেছে না। পূর্ণাঙ্গ হাতি কি এরকম সুতার মতন, পাইপের মতন, ঢোলের মতন, তাই না? এই যে আমাদের ব্যর্থতা হচ্ছে কি, আমরা পূর্ণাঙ্গ জিনিসটা দেখতেই পারতেছি না, আংশিক জিনিস দেখতেছে। এই যে বাংলাদেশের ফেসবুকগুলো দেখবা একবারে খবরে 6 লাখ, তাই না? সত্য মিথ্যা দিয়ে 6 লাখ করে দিচ্ছে। কারণ কি, তারা আংশিক জিনিসটা দেখতেছে, পূর্ণাঙ্গ জিনিসটা দেখতেছে না, আংশিক দিকেই উপস্থাপন করতেছে। আমার কথা তোমরা বুঝতেছো? তোমার নাম কি? হ্যাঁ, মারিয়া। তো তুমি একেবারে চুপচাপ হয়ে থাকা, একবারে কথাও বলো না, কি কোনো সমস্যা? বাসায় কোনো সমস্যা? মানে একটা তোমার ওদের দিকে দেখে ওদের চোখের মধ্যে একটা থাকে, মানে একটা উৎসুক একটা ভাব থাকে, তোমার চোখের মধ্যে সেই উৎসুক ভাবটাও কিছু তো একটা আছে। কারণ আমার এই কলেজে আসার পরে আমি একটা কথা সবাইকেই বলি, আমি কিন্তু মুখের কথা আছে চোখের কথা বেশি বিশ্বাস করি। কারণ মুখ মিথ্যা কথা বলা শিখলেও চোখ কিন্তু এখনো মিথ্যা কথা বলা শিখে নাই। আর আদৌ শিখবে কিনা আমি জানি না, তবে অনেকে মানে চেষ্টা করে চোখ দিয়েও মিথ্যে কথা বলার জন্য। কি সমস্যা কি বলতো? সমস্যাটাও বলতে পারছো না? হ্যাঁ, এরকমই ঠিক আছে, এরকমই। কিন্তু ব্যাপার হচ্ছে কি, এই যে নিরামিষ যেটা হচ্ছে কি, তুমি এদের সাথে সবার সাথে কথা হয়েছে? তোমরা সাথে গেছিলা? কলেজটা পুরো ঘুরছো? তো এই যে যখন আসবা, ধরো ছুটি হবে, তখন একটু সবাই বান্ধবী যারা আছে একটু দুষ্টুমি করবা, একটা ছেলেকে টিস করবা, এটাই যে তোমাদের মধ্যে একটা চলে আসবে, একটা ভালো একটা বন্ডিং চলে আসবে। এখন কি টিস করা মানে এরকম বিপদ না যে তার সাথে প্রেমের অফার করলো, এরকম কিছু না, তাই না? এই যে আনন্দটা, এই আনন্দের সময়গুলো চলে গেলে কিন্তু তুমি আর এই সময়গুলো রিটার্ন পাবা না। আর সবচেয়ে যদি তোমার লাইফের যদি গোল্ডেন ইরা বলো বা স্বর্ণযুগ বলো, তোমার কিন্তু এই কলেজ লাইফ আর এই ইউনিভার্সিটি লাইফ। কলেজ লাইফের সময় কিন্তু খুব কম, 2টি বছর, তাই না? এরপরে কলেজ শেষ, তারপর তুমি যদি ইউনিভার্সিটিতে পড়বা কিনা সেটা পরের কথা, তাই না? ইউনিভার্সিটিতে পড়লে সেখানে তোমার একটা লাইফের একটা অন্যরকম একটা মজাও বলো, শিক্ষাও বলো, অন্য কিছু নতুন কিছু শিখতে পারবা। এজন্য কি হবে, তোমাদের ফ্রেন্ডশিপ বাড়াইতে হবে, ফ্রেন্ডশিপ আরো দৃঢ় করতে হবে। আর এটা হবে কখন, যখন তুমি ফ্রি ভাবে সবার সাথে কথা বলতে পারবা, তাই না? তুমি যখন করবো এই তোমার নাম মারিয়া আর তোমার নাম রুমা, রুমা আর মারিয়া, যখন রুমা আসছে না, কিরে রুমা তুই আসবি না কেন, তো কারণ কি, কি জন্য তুই আসবি না, আমি তো আজকে যাবো, আমার জন্য তোর আশা লাগবে, তাই না? এই যে একটা বন্ডিং, একটা অধিকার যখন হবে না,
তখন দেখবো তোমাদের কলেজটা করতে অন্যরকম লাগছে। এটা করতে হবে, শুরু থেকেই করতে হবে। তোমাদেরকে সবাইকে আমি বলতেছি, ছেলে মেয়ে কোনো এই ভেদাভেদ নেই, সবার সাথে তোমাদের একটা বন্ড থাকা লাগবে, একটা শক্তিশালী বন্ডিং থাকা লাগবে। এই শক্তিশালী বন্ডিং থাকলেই তোমাদের পড়ালেখাও করতে ভালো লাগবে, কলেজে আসতেও ভালো লাগবে। কলেজটাকে একটা স্বপ্নের জায়গা মনে হবে। এরকম জায়গা আর কোথাও পাবা না, কোথাও পাবা না যে একসাথে এসে সবাই বসছো, একসাথে বসে কথা বলতেছো, কোথাও পাবা না। যা দেখো তো লাইফের কোথাও আছে কিনা যে তোমাদেরকে একটা রুমের মধ্যে সবাইকে বসায় রাখছে, কথা বলতেছে, এরকম ফ্যান দিয়ে রেখে দিচ্ছে। যখন এই কলেজ থেকে চলে যাবে না তখন বুঝবা যে কলেজটা আমাদের কত কিছু সুবিধা দিচ্ছে, কিন্তু তোমরা সুবিধার কোনো কিছুই নিতে পারতেছো না। বসো, এটা শুধু হচ্ছে তোমরা তোমাদের সাথে যে আসো, আসার পরে খাতাটা রাইখা দুইজন তিনজন করে চলে যাও, এরকম না। সবার সাথে সবাই কথা বলবা, একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে। স্যারদের সাথে কথা বলবা, এই স্যারদের যখনই দেখবা তোমরা চুপ করে চলে আসো, কেন স্যার কেমন আছেন সালাম দিবা, স্যারের কি অবস্থা, তাই না? কথা বললে কি হবে, তোমার মধ্যে চাঞ্চল্যতা আসবে, স্যাররাও বুঝবে যে। আর তার চেয়েও বড় কথা, এই যে ক্লাসের যখন হবে না, একটা আমি তোমাদের কিভাবে মনে রাখবো, আমি তোমাকে না কালকের থেকে বলছি তোমাদের নাম কিন্তু আমার মনে থাকতেছে না, নাম মনে থাকতেছে না। এর কারণ কি বলো তো? আমি কিভাবে নাম মনে রাখবো? আমার দরকার আছে তোমাদের নাম মনে রাখার? তোমরা যদি ভালো কিছু করো, কোনো কিছু করো, তখন আমার মধ্যে মাথার মধ্যে সেই নামটা থেকে যাবে। তোমার নাম রোমা, তোমার নাম রোমানা, তোমার নাম আয়সা, তাই না? তখন আমার মধ্যে ঢুকে আসবে। কিন্তু তোমার নাম আমি মুখস্থ করবো, যা মুখস্থ করা আছে, তোমার কাজ থেকে তোমার কর্ম দেখে আমার মাথার মধ্যে নামটা ঢুকে যাবে, তাই না? কারণ তুমি যদি অ্যাজ ইউজুয়াল হয়ে বসে থাকো তাহলে তো হবে না। তোমার ক্লাসের পারফরমেন্স অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু ক্লাসের পারফরমেন্স অনেক গুরুত্বপূর্ণ। যখন কথা বলা হবে, স্যারের সাথে কথা বলতে হবে, স্যার আমি এটা বুঝতেছি, এটা আমাকে বুঝান, বা স্যার আমি এটা বুঝতেছি, এটা এমনভাবে, আপনি কেমনভাবে বুঝতেছেন। এই যে এই কথাগুলো পার্টিসিপেট যখন করবা, যখন ক্লাসের মানে কি কয়, প্রাণ ফিরে আসবে। ক্লাসের প্রাণ ফেরাতে হবে তোমাদের জন্য। আমি বললাম, তোমরা বুবার মতন শুনে গেলাম, তাই না? আবার আমি চলে গেলাম, লাভ কি হইল? আগেই বলছিলাম জ্ঞান কাকে বলে, উপলব্ধি। উপলব্ধি তো কিছুই হইল না। আমি বলতেছি, তোমরা শুনতেছো, আমি চলে যাচ্ছি, আমি আমার দায়িত্ব পালন করতেছি, কি হচ্ছে? তোমাদের মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না। পরিবর্তন তো আসতে হবে, আর সেটা অবশ্যই শুভ দিকে পরিবর্তন আসুক। আশা করব, কামনা করব পরিবর্তনটা শুভ দিকে আসুক, ভালো দিকে আসুক, তাই না? পরিবর্তন তো দুই দিকে হইতে পারে, খারাপ দিকে আর ভালো দিকে, তাই না? আমরা আশা করব, কামনা করব পরিবর্তনটা শুভ দিকে হোক, ভালো দিকে হোক, তাই না? মারিয়া, তোর মারিয়া কে বলতো? না না, এই যে মারিয়া কিন্তু একজন বিখ্যাত মনীষী, তাকে ডাকেই একজন মানবী। যিশুকে চিনো? যিশুর মা মারিয়া, তাই না? তাহলে সে একজন, মানে আমরা যদি বলি খ্রিস্ট ধর্মের প্রধান যে সে যিশু, তাই না? হিন্দু ধর্মের কিন্তু এরকম কতগুলো আছে, অনেকগুলো। যেমন কালকে ছিল, পরশুদিন ছিল কি জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্ম। সবার সাথে আমি যাওয়ার পরও যদি তোমার সময় পাও, সবার সাথে কথা বলবা, নিজেদের মধ্যে নিজেদের ফিলিংসগুলো, অনুভূতিগুলো শেয়ার করবা। কারণ এই জীবন চলে গেলে আর জীবন পাবাচ্ছ না। আর এই কলেজ লাইফটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ লাইফ। তুমি যখন মানে এমন, আর মানুষের জীবনটা কি জানো, মেমোরি ক্রিয়েট করতে হবে, স্মৃতি ক্রিয়েট করতে হবে, তাই না? যদি তোমার স্মৃতি যদি ভরপুর থাকে না, তোমার কখনো খারাপ লাগবে না। যখনই খারাপ লাগবে তুমি স্মৃতি দেখবা যে আমি আসলে এগুলো করে আসছি, এগুলো। আর আমাদের কি স্মৃতি আছে, কি করতেছি আমরা? কোনো স্মৃতি আছে? ওই ফেসবুকের স্ট্যাটাস ছাড়া। ফেসবুকে স্ট্যাটাসও দেয় না তো, খালি ভিডিও শেয়ার করি, একটু কি, তাই না? কোনো কিছু লিখে রাখতেছি না। ডায়েরি ব্যবহার করি, ডায়েরি লেখো, দিনপঞ্জিকা। এই যে তোমাদের কিন্তু এই যে পরীক্ষা আসবে, দিনপঞ্জিকা মানে ডায়েরি লেখা। ডায়েরি লেখার অভ্যাস তো আমাদের নাই। ডায়েরি কাকে বলে? আমাদের ধরো তুমি কলেজে প্রথম দিন আসলা, তোমার জীবনের, তোমার ভিতরে যে একটা অনুভূতি, সেটা তুমি তোমার একান্ত মনে রেখে রাখলা যে আমার আজকে কলেজের প্রথম দিন ছিল, যদিও খারাপ কেউ ছিল না, কয়েকজন ছিল, তবুও প্রথম কলেজ তো। এরকম তোমার যেটাই অনুভূতি, যেরকমই হোক, ভালো হোক খারাপ হোক, তুমি অনুভূতিটা তোমার লিখে রাখলা। এরকম বিভিন্ন ক্ষেত্রে এমন কিছু কষ্ট আছে, এমন কিছু দুঃখ আছে, এমন কিছু কথা আছে যেগুলো তুমি কাউকে জানো না, তাই না? কিন্তু বলতে ইচ্ছা করে, তাই না? সেগুলো তুমি তোমার ডায়েরিতে রেখে রাখলা।
এক সময় দেখবা তোমার ওই ডায়েরিটা তোমার একবারে প্রাণের চেয়েও প্রিয় হয়ে যাবে, কারণ ওটাই তুমি। মানুষ কি করে, নিজের মধ্যে সবচেয়ে বেশি নিজেকে কথা বলে, তাই না? যে চুপ থাকে আসলে কি সে চুপ থাকে? সে যাদেরকে অনেক কথা বলে, তাই না? আর যে বক 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 করে সে কিন্তু বেশি কথা বলে না, সে খালি বক বক করে যাচ্ছে, কিন্তু যে চুপ থাকে সে অনেক কথা বলে। এই যে মারিয়া চুপ করে আছে, সে কিন্তু চুপ নাই, সে অনেক কথা বলে, তাই না? এই যে আমরা যদি অপরিচিতা গল্পটা পড়ি, ওখানে ফগলু নদীর নামে আছে, ফগলু নদী একটা নাম থাকবে, ওই নদীর কোনো অস্তিত্ব নাই, মানে উপর দিয়ে মাটি বালু, কিন্তু ওর নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এরকম মানুষেরও নীরব থাকলেই শুধু নীরব না, সে ভিতর দিয়ে তার মধ্যেও প্রবাহিত হচ্ছে কথার ধারা, তাই না? তাহলে আমরা কি বুঝলাম? আমাদের প্রথমে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা লাগবে। যদি আমরা এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারি, তাহলে আমাদের পড়ালেখাটা কোনো দিক দিয়েই কষ্ট লাগবে না, কোনো দিনও কষ্ট লাগবে না, তাই না? কোনো দিনও কষ্ট লাগবে না যদি আমরা এনভায়রনমেন্টটা সুন্দরভাবে ক্রিয়েট করতে পারি। আমি কালকে বলছিলাম, আমরা এই যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কথা বলা। এই পৃথিবীতে এখন পর্যন্ত 1 কোটি প্রাণী আছে, জীব আছে। আগে ছিল আরো বেশি, ছিল 5 কোটি 500 কোটির মতন জীব ছিল, এখন কমতে কমতে আসে এখন 1 কোটিতে নামছে। এই 1 কোটি জীবের মধ্যে শুধু একটা জীবই কথা বলতে পারে, সেটা হচ্ছে কে? মানুষ। তাহলে এটা যদি সহজ হইতো এই কথা বলাটা, তাহলে অন্য অন্য জীবও কিন্তু কথা বলতো, কমিউনিকেশন করার জন্য তারা ভাষা ব্যবহার করতো। আর এই ভাষা কিন্তু অনেক জটিল, তার মধ্যে বাংলা ভাষা অনেক জটিল। আমাদের 50টা বর্ণ, তাই না? স্বরবর্ণ 11টা, 39টা ব্যঞ্জন বর্ণ, এই 50টা বর্ণ দিয়ে আমাদের সবচেয়ে কথা বলে। মান্দারিন ভাষা অনেকগুলো তাদের বর্ণ, সেই মান্দারিন ভাষা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কথা বলে মানুষ মান্দারিন ভাষায়। তাহলে এই যে কঠিন জিনিসটা মানুষ রপ্ত করেছে একেবারে ইজিলি ভাবে, তাই না? কখন যে রপ্ত করছে তারা আমরা নিজেরাও জানি না, কখন যে ভাষা বলা কথা বলা আমরা শিখে গেছি, তাই না? কারণ আমাদের মধ্যে ওটা কোনো কষ্ট হিসাবে নেইনি আমরা, কিন্তু আমাদের পড়ালেখা করতে আমাদের এত কষ্ট লাগছে, কারণ এটা কষ্ট হিসাবে নিচ্ছি। আর তোমাদের টিচাররা তোমাকে বুঝাইছে বারবার, এটা কিন্তু খুব কঠিন, খুব কঠিন। পড়ালেখা চারটেখানে কথা না রে, এইভাবে বলছে, কিন্তু পড়ালেখা আসলেই অনেক সহজ ব্যাপার যদি তুমি ওটা, আর তুমি যদি চাও যে আমি এটা করব, তখন তোমার কোনো বাধাই বাধা মনে হবে না। আই হ্যাভ টু ডু, আমাকে করতেই হবে, তাই না? আমাকে পারতেই হবে। এটা যদি তোমার মধ্যে একবার তুমি ঢুকায় নাও যে আমাকে পারতেই হবে, তখন তোমার সামনে 1000টা বাধা আসুক, ইম্পসিবল ইজ নাথিং, অসম্ভব বলে কিচ্ছুই নেই, তাই না? সব শুধু আমাদের ভয়। আর একটা কথা মনে রাখবা, নিজের উপরে প্রচন্ড রকমের আত্মবিশ্বাস রাখা লাগবে। আমি পারি বা আমি পারবো, এই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে প্রচন্ডভাবে রাখা লাগবে। আশেপাশের মানুষ যদি ভুলও মনে করে যে ভুল করতেছো তুমি, তোমার এত ক্যাপাবিলিটি নাই, তোমার এত দক্ষতা নাই, তোমার এত মেধা নাই, তুমি পারবা না, কিন্তু ওর কথা তোমার শোনা যাবে না। তোমার উপরে যথেষ্ট পরিমাণে থাকা লাগবে কনফিডেন্স, আমি পারবো, কেন পারবো না? ওকে যে ও পারে, আমি পারবো না কেন? ও পারলে আমি পারবো না কেন? তাই না? এই যে দানা লাগবে, এটা লাগবে। নিজের উপরে যখন তোমার কনফিডেন্স থাকবে 100%, তখন দেখবা তোমার কোনো বাধাই তোমাকে বাধা দিতে পারতেছে না, সেটা যেই হোক, সেটা যেই হোক, তোমাকে কোনোদিনও বাধা দিয়ে রাখতে পারবে না। তুমি ফেরে বের হয়ে যাবা, তুমি ছিঁড়ে ফিরে বের হয়ে যাবা, কিন্তু তোমাকে এই কনফিডেন্সটা আনা লাগবে না। আমি বারবার তোমাদেরকে বলছি, তোমাদের এই কনফিডেন্সটা নষ্ট করে দিচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা, আমাদের এই টিচাররা। এই কনফিডেন্সটাকে তোমাদেরকে ভেঙ্গে চুরে তোমাদেরকে এমনভাবে উপস্থাপন করছে, তোরা ব্যর্থ, তোরা কিচ্ছু পারবি না। তোর মা বাবা ভাই বোন পারে নাই, তোরা কেন পারবি? তোরা পারবি না। তোমাদেরকে এইভাবে আমাকে তো পারতে হইলে আমার প্রাইভেটে আয়। প্রাইভেটে স্যার কি বুঝাইছে? কিচ্ছু বোঝায় নাই। তোমাদেরকে এমনভাবে একটা পুতুলের মতন হাজির করছে, কিন্তু তোমাদের কনফিডেন্সটা কি করছে? তোমাদের কাছে, তোমাদের নিজেদের কাছে নিজেদেরকে ছোট করে ফেলাইছে। এই ছোট থেকে তোমাদের বের হয়ে আসতে হবে, এটা লজ্জার। এই লজ্জা থেকে বের হয়ে আসতে হবে। আর এটা বের হইতে হবে কি জন্য? পরিশ্রম করেই বের হইতে হবে। কোনো কাজই পরিশ্রম ছাড়া হবে না, পরিশ্রম করতে হবে। আইনস্টাইন কি বলছে? পরিশ্রম হচ্ছে 90%, কোনো কাজ সাকসেসের জন্য 90% দরকার হচ্ছে পরিশ্রম, আর 1% হচ্ছে প্রতিভা বা মেধা, তাই না?
আর এই 1% যদি তোমাদের 99% তোমরা পরিশ্রম করো, মেধা না থাকলেও এমনিতেই সাকসেস চলে আসবে। ধরো তুমি পড়া মুখস্থ করতে পারছো না, অনেকেই পড়া দেখার সাথে সাথে মুখস্থ হয়ে যায়, তাই না? অনেকের মুখস্থই হয় না। আমি যদি ওটা 500 বার করি, কেন মুখস্থ হবে না? আমার পরিশ্রম করতে হবে, কেন হবে না আমার মুখস্থ, তাই না? আমার কেন হবে না? আমি 500 বার ওটা পড়ে আমি মাথার মধ্যে মুখস্থ রাখবো, কালকে যে আমি এটা উপস্থাপন করবো এবং পাই টু পাই উপস্থাপন করবো, পয়েন্ট টু দ্য পয়েন্ট উপস্থাপন করবো, তাই না? কালকে কি বলছিলাম? উপস্থাপন সবচেয়ে বড় একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপস্থাপন। তুমি কিভাবে উপস্থাপন করতেছো নিজেকে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটাই তোমাকে সমাজ তোমাকে বলে দিবে তুমি কোন দিকে যাবো। মর্নিং শোজ দ্য ডে। সকালটা দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। যে আজকে সকালটা দেখছো না, দিনটা কেমন যাবে মনে হচ্ছে না? মেঘাচ্ছন্ন যাবে। এরকমই মর্নিং শোজ দ্য ডে, সকালটাই বলে দেয় দিনটা কেমন যাবে। এজন্য তোমাদের যে কনফিডেন্স নিজের উপরে চরম পরিমাণ আত্মবিশ্বাস রাখবে যে আমি পারবো, আমি এই বাধা পেরোতে পারবো, আমি এই সাকসেসটা আনবই আনবো। সবার মনের মধ্যে একটা কিন্তু স্বপ্ন আছে, তাই না? সবার মনে একটা স্বপ্ন আছে, একটা কল্পনা আছে, একটা ড্রিম আছে, তাই না? আমি এই স্বপ্নটা বাস্তবায়ন করব, কিন্তু বাস্তবায়ন করার জন্য যেই স্টেমিনা দরকার, যেই পাওয়ার দরকার, যেই একাগ্রতা দরকার, সেটার অভাব। এটা যদি হয়ে যায়, মানুষের কোনো স্বপ্নই অপূরণ থাকবে না, হয়ে যাবে। কিন্তু মানুষ কি করে জানো? মানুষের একটা সমস্যা আছে, একেবারে সাকসেসের মানে দৌড় করা যায়, সে আবার ঘুরে আসে, না এটা আমার দ্বারা হবে না। আর একটু থাকলেই সে সাকসেস হইতো, কিন্তু সেখান থেকে সে ব্যাক করে, ইউটার্ন করে, না আমার দ্বারা মনে হয় এটা পসিবল না, আমি আর এটা পারবো না। তা আর একটু লেগে থাকলেই সে সাকসেসটা পেয়ে যেত। এই যে পৃথিবীর যত বৈজ্ঞানিক বলো, আইনস্টাইন বলো, অলিভার রাইট বলো, যারাই আছে, তারা কি ঠাস করে একটা কিছু আবিষ্কার করে ফেলছে? দীর্ঘদিনের গবেষণার ফল, দীর্ঘদিনের গবেষণার ফল। দীর্ঘদিন গবেষণার পরেই একটা সফলতা আসে, তাই না? আর এই সফলতার জন্য পরিশ্রম করতে হবে। কত পার্সেন্ট? 90% পরিশ্রম। 99% কি করতে লাগবে? পরিশ্রম করা লাগবে। আর এই যে আমার এই কথাগুলো তোমাদের মনের মধ্যে যদি সেট আপ হয়, তোমরা যদি বলো, কালকে আমি বলছিলাম যে কোরআন শরীফ মুখস্থ করলেই কিন্তু তুমি জ্ঞানী হয়ে যাবে না, বই মুখস্থ করলেই তুমি জ্ঞানী হয়ে যাবে না, আমার কথাগুলো শুনলেই তুমি জ্ঞানী হয়ে যাবে না। কিন্তু এই কথা অনুযায়ী যদি তুমি কাজ করো, এটাকে অ্যাপ্লাই করো তোমার লাইফে, তখন তুমি জ্ঞানী হতে পারবা। তোমার লাইফে অ্যাপ্লাই করতে হবে, তাই না? তোমার জীবন চলার পথে কথাগুলোকে অ্যাপ্লাই করা লাগবে, অনুধাবন করা লাগবে। স্যার কি বলতেছে, আর কি বলছিলাম, হোয়াই, কেন আমি শুনতেছি, স্যারের কথা কেন শুনতেছি, কলেজে আমি কেন আসতেছি, তাই না? আমি স্যারের কথাই বা কেন শুনতেছি, স্যারই বা কেন বলতেছে। এই যে হোয়াই লাগাইতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সের সাথে লাগাইতে হবে হোয়াই। কেন? কারণ কি? এই হোয়াই লাগাইলেই দেখবা তোমার অনেক প্রশ্নের উত্তর তোমার কাছে, যদিও না জানবা, ওরা জানার চেষ্টা করবা, আর জানার চেষ্টা করতে করতে দেখবা অনেক কিছু তুমি জেনে যাচ্ছ, প্রত্যেকটাই, প্রত্যেক বিষয়ে, সব জায়গায়। তোমার মা ধরো তোমাকে রাগ করতেছে, কেন? হোয়াই। এই কারণটা যখন হোয়াই বলবা, তখন দেখবা তুমি কোনো না কোনো একটা অপরাধের সাথে সম্পৃক্ত আছে দেখেই তোমার মা তোমাকে রাগ করতেছে। তোমার একটা বন্ধু দেখবা কিছুদিন তোমার সাথে কথা বলা বন্ধ করে দিছে, তুমি কারণ জানো না, হোয়াই, কারণ কি? তুমি খুঁজে দেখবা কোনো একটা কারণ তার মধ্যে আছে। আমাদের দেখো অবজার্ভিং পাওয়ার, আমাদের এই ক্লাসে কয়টা ফ্যান আছে? এটা দেখে বললাম, এটা কিন্তু কয়দিন ধরে তোমরা ক্লাসে আসছো, তাই না? কিন্তু আজকে তোমাদেরকে দেখে বলতে হলে এখানে 3টা ফ্যান আছে। কিন্তু আমাদের যদি সেরকম অবজার্ভিং পাওয়ার থাকতো, আমার প্রথমে ক্লাসে ঢুকে এসে আসতাম, ঠিক আছে, ভালো কথা। এখানে সিঁড়িতে উঠে আসতো, তাই না? কয়টা সিঁড়ি বেয়ে উঠে আসতো? 18টা। গুনছো না? 10টার 11টা আছে। তারপরে দেখে এই ফ্যানে কয়টা পাখা আছে? এই যে উত্তর দিলা 3টা, এটা অনুমান ভিত্তিক, তাই না? তুমি জানো যে ওটায় 3টা, ওটায় 3টা, সবটায় 3টা আছে, ফ্যানের সাধারণত 3টা ফাঁকাই থাকে, এর জন্য বলে দিলা 3টা। কিন্তু কোনো ফ্যানের কিন্তু 4টা ফ্যান আছে। তুমি যদি এইখানে প্রমাণ চাইতো, তুমি বলতে স্যার তাহলে ফ্যানটা বন্ধ করি, তার পাখাগুলো গুনি, তারপরে দেখি কয়টা ফ্যান আছে, পাখা আছে, তাই না?
চারটা না কয়টা আছে, এটা ঘুরতেছে, বোঝা যাচ্ছে কয়টা আছে, চারটাও থাকতে পারে। এই যে অনুমান করাও কিন্তু ইসলাম ধর্মে কি বলে, অনুমান করা খুব খারাপ। কিন্তু অনুমান খারাপ, কিন্তু ব্যাপার হচ্ছে কি, আবার তোমাদের মেয়েদের, সেদিন কি বলছিলাম, মেয়েদের অনুমান কিন্তু 80% রাইট হয়, ছেলেদের 40%, মেয়েদের 80%। কারণ মেয়েদের ব্রেন হচ্ছে সাদা ধূসর, আর মেয়েদের হচ্ছে লালচে ধরনের, এই জন্য অনুমানের জায়গাটা মেয়েরা ফার্স্ট আছে। তা আমরা কি বলতেছিলাম, আমাদের পড়ালেখা, আমরা এখন পড়ালেখা কেন করতেছি না, আমাদের এই ইনভলভমেন্টটা আসুক। আমরা তখন একটা ছোট্ট একটা কিছু পড়লেই তোমাদের মাইন্ডটা যখন সেট আপ হবে না, তখন আমার পড়ালেখা বলতে হবে না, আমাকে বলতে হবে না যে পড়ো, তোমরা নিজেরাই করবা। আর তোমাদের নামগুলো, তোমাদের যদি কার্যক্রম ভালো থাকে, আমার নাম এমনিতেই মুখস্থ হয়ে যাবে, তাই না? এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তখন আমি তোমাদেরকে, আমি কিন্তু রুল কল করি না, দেখবা আমি কোনো ক্লাসে রুল কল করি না। কারণ আমার রুল কল করার কারণ কি, যে আমি যখন ক্লাস নিব, এমনি আমাকে 45 মিনিট সময় দেওয়া হচ্ছে, রুল কল করে আমার আর কত মিনিট যাবে, 10 মিনিট, তাই না? তারপর ক্লাসকে ইমপ্রুভমেন্ট আনতে আনতে আরও যাবে 5 মিনিট, 10-15 মিনিট চলে গেল, আর থাকলো কত, 30 মিনিট। 30 মিনিটে আমি কি বলবো, আমার কথা বলা শুরু করতেই তো লাগবে 40 মিনিট, তাই না? এই 30 মিনিট আমি কি ক্লাস নিব? এজন্য আমি রুল কল করি না। কিন্তু রুল কল করা উচিত, কিন্তু আমি করি না। অনেক সময় বলি কি, যে তোমরা খাতা একটা নাম্বার লেখো, তোমাদের রুল নাম্বার দিছে। যাই হোক, আমাদের ক্লাসগুলো আমরা আগামী সপ্তাহ আমার ক্লাস তো সোমবারে, তাই না? নেক্সট উইকে সোমবার থেকে আমরা টেক্সট বই পড়া শুরু করব, ঠিক আছে? এর জন্য তোমরা আগামী একটু প্রস্তুতি নিয়ে আসবা। তোমাদের প্রথম ক্লাসটা নিব আমরা কি, অপরিচিতা, ঠিক আছে? অপরিচিতার থেকে শুরু করব, তারপরে এরকম ধারাবাহিকভাবে হয়তো 2টা গদ্য পড়ার পর 2টা পদ্য করব। তারপরে তোমাদের যদি এরকম হয়, ফার্স্ট মানে 2টা পড়ার পরে আমরা যাব সেকেন্ড পার্টে, বাংলা দ্বিতীয় পত্রে আমরা উচ্চারণ করব, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে আমরা শেষ করবো। আমাদের মানে পরীক্ষা আসতেও মনে হয় 4-5 মাস সময় লাগবে। তোমাদের প্রথম পরীক্ষা হবে, যেটা 4-5 মাস সময় আছে। এর মধ্যে আমরা আমাদের যেই সিলেবাস, এর মধ্যে সিলেবাসও পেয়ে যাবা, সিলেবাস পাবা। তারপর তোমাদের ইউনিফর্ম কিনো নাই কেন, সবাই ইউনিফর্ম পরে আসবে। এরকম যে ধরো এইটা কলেজে একটা ইউনিফর্ম আছে, এটাও তোমাদের একটা কিন্তু খারাপ দিক। কলেজে একটা ইউনিফর্ম আছে, ইউনিফর্ম মানে কি, ওই যে ও সাদা অ্যাপ্রন পরে আসছে, তার মানে কি, ওকে বোঝানোর সাথে বুঝবে কি, যে ও ধনাকতা কলেজের স্টুডেন্ট। কিন্তু তোমাদেরকে দেখে বুঝবে কি জানি, এরকম হইতেই পারে, তুমি আলিফ লাইলা নাকি কই থেকে আসছো, ঠিক আছে না? এরকম ইউনিফর্ম পরবা, ইউনিফর্ম পরে আসবা, তাহলে তোমাদের মধ্যে একটা পরিচিতি আসবে, একটা আইডেন্টিফিকেশন আসবে, তাই না? আর কলেজ থেকে আইডি কার্ড দিয়ে দিবে, নিশ্চয় আইডি কার্ড নিয়ে নিবা, দিয়ে দিবে, ওগুলো সব দিয়ে দিবে। এগুলো নিয়ে একেবারে সুন্দরভাবে কলেজ আসবা, সবার সাথে ঝগড়াও থাকবে, শুধু যে প্রেম ভালোবাসা থাকবে এরকম না, ঝগড়াও হবে, তাই না? ঝগড়াও করবা, সমস্যা নেই, ঝগড়াও করবা, আবার নিজেদের মধ্যে মিলমিশ হয়ে যাবে। এরকম না ঝগড়া মানে কি মারামারি না, কথা কাটাকাটি হবেই, তাই না? সম্পর্কটা ভালো করতে হবে, টিচারদের সাথে স্বতঃস্ফূর্তভাবে কথা বলার ক্যাপাবিলিটি অর্জন করা লাগবে। সবখানে যেখানে অন্যায় হবে সেখানে অন্যায়ের প্রতিবাদ করার মতন সাহস করা লাগবে, তাই না? তোমাদের এই ক্লাসটা, তার চেয়েও বড় কথা, দেখো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ক্লাস করে উত্তর কোরিয়ার ছেলেপেলেরা আছে, ক্লাসের 16 ঘন্টা তারা স্কুলেই থাকে, খাওয়া দাওয়া সব কিছু তারা স্কুলেই করে। তাদের এরকম ব্রেঞ্চ নাই, এরকম ফ্লোরের মধ্যে থাকে। আর প্রত্যেকটা স্কুলের বা স্কুল কলেজের যেই পরিষ্কার করার দায়িত্ব না, এরকম পরিষ্কার করার কোনো ম্যান থাকে না, স্টুডেন্টরাই করে। কারণ এখানে কে থাকবে, আমি থাকবো, এই জায়গাটা পরিষ্কার করার দায়িত্ব কার, আমার, তাই না? তাদের এরকম, তারা 16 ঘন্টা স্কুলে থাকে, কিন্তু 16 ঘন্টা স্কুল থাকার মধ্যে খাওয়া দাওয়া সব কিছু করা হয়, তাদেরকে একটা গাইডলাইন্স দেওয়া হয়। তারপর পরবর্তীতে তাদেরকে এই যে উন্নত বিশ্বে না 6 থেকে 7 পর্যন্ত কোনো পড়ালেখা করা হয় না, তারা নৈতিকতা শিখায়, যে তুমি সমাজে কিভাবে চলবা, তুমি মানুষের সাথে কিভাবে ডিল করবা, মানুষের সাথে কিভাবে কথা বলবা, তোমার নম্রতা ভদ্রতা কিভাবে বজায় রাখবে, এগুলো শেখানো হয় প্রাথমিক পর্যায়ে। ওখানে কোনো বই পড়ানো হয় না, বই পড়ানো হয় তারপরের থেকে বই পড়ানো শুরু করা হয়। কারণ আমি যদি তোমাকে ভদ্র করতে না পারি, নম্র করতে না পারি, তাহলে আমি তোমাকে শিক্ষা দিয়ে কী হবে, কাজে আসবে? কোনো কাজে আসবে না। এজন্য আগে তোমাদেরকে তৈরি করতে হবে, আর আমিও তোমাদেরকে তৈরি করে নিচ্ছি। যদি তৈরি হও তাহলে পড়ালেখা ভালো হবে, আর যদি তৈরি না হও পড়ালেখার জীবনও আগাবে।
তাই না? এজন্য আমরা যদি তোমরা চাও, আমরা ওই যে স্যার কালকেও স্যারের সাথে কথা বলছি, স্যার বলছে তোমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস শুরু করা হবে আগামী সপ্তাহের মধ্যেই হয়তো বা করা হবে। ওটা করলে হবে কি, তোমাদের যেই আছে যারা তাদেরকে সবাইকে, তোমরা যারা চিনো যাদেরকে সাথে তোমাদের কন্ট্যাক্ট আছে সবার সাথে কথা বলবা যে কলেজে আসতে হবে, তাই না? আর আমি চাচ্ছি কি, এই প্রোগ্রামটা তো সবসময় দেখা যায় কি টিচাররা করে, তোমরা এসে বসে থাকো। এই প্রোগ্রামে তোমরাও পার্টিসিপেট করবা, তোমরাও কাজ করবা, কি করবে যদি কোথায় হবে স্যার সেই এইটা একটু সাজা কাজা করবা, তো এটা তোমাদের অনুষ্ঠান, তাই না? বুঝাইতে হবে এই কলেজের একজন তুমিও গুরুত্বপূর্ণ অংশ, তাই না? আর গুরুত্বপূর্ণ অংশ কখন হবা, কখন তোমাকে মানুষ মনে রাখবে বলো তো? যখন তুমি তার উপকারে আসবে। তাছাড়া মানুষ কিন্তু জীবনও মনে রাখবে না, জীবনও মনে রাখবে। মানুষের তো খাওয়া যাওয়ার কাজ নেই যে তোমাকে মনে রাখা। তুমি যখন যার উপকারে আসবা, না রে ওকে মিস করতেছি, কেন? ও থাকলে এটা হয়ে যাইত, ও নাই দেখে এটা হচ্ছে না। এই জন্য কাজ করতে হবে, কাজ করলে দেখা যায় মানুষ মনে রাখবে। আমার কি সময় শেষ? 28, ওরে আল্লাহ, 8 মিনিট বেশি হয়ে গেছে। যাক, ভালো থাকো, সুস্থ থাকো। আরে দুইজন কলেজে সময় মতো আসবো, 9:30 মিন 9:30, ঠিক আছে? সবাইকে বললাম 9:30 মানে 9:30, 1-2 মিনিটও পিছানো যাবে না, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, আর পর্যাপ্ত পরিমাণে পানি খাবা। নিজের যত্ন নিজেকে নিতে হবে, কেউ নিয়ে দেবে না, নিজের যত্ন নিবা।